গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগের শুরুটা রান্না থেকে শুরু করেছি। যেহেতু বড়মশাই অফিসে যাবে, তো তাড়াতাড়ি রান্না করার জন্য দুই সাইডে দুই কড়াই বসিয়ে দিয়েছি। তো একদিকে বসিয়েছি আলু আর শসার তরকারি, আর অন্য সাইডে বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজা। তো দুই সাইডে দুই কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সবজি তো কালকে রাত্রে মা কেটে রেখে দিয়েছিল, তো তার জন্য ঝটপট সকালবেলা ঘুম থেকে উঠেই দুই সাইডে দুই কড়াই বসিয়ে দুইটা তরকারি রান্না করে নিচ্ছি একসাথে। তো আজকে সকালবেলা আর ভাতটা বসাইনি, কারণ মিস্টার বণিক বলছে যে সকালবেলা এখন আর ভাত খাবে না, রুটিই খেয়ে যাবে। মানে রুটি সকালবেলাও খেয়ে যাবে, আবার দুপুরবেলাও রুটি নিয়ে যাবে। তো এইরকম বললো আর কি। তো তার জন্য সকালবেলা আর ভাত বসাচ্ছি না। ওই সকালের ব্রেকফাস্ট আর দুপুরে অফিসে নিয়ে যাওয়ার মতন কিছু একটা বানিয়ে নিলে তারপরেই ভাত বসাবো আর কি। তো তার জন্য আগে ওইগুলি রেডি করছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আগে কিন্তু ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে আমার, আর এদিকে আলু আর শসার তরকারিটাও হয়ে গেছে। তো এখন জল দিয়ে দিলাম, আর একটু গরম জলই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে জল ফুটেও গেছে, যেহেতু গরম জল দিয়েছি ঝটপট কিন্তু ফুটে গেছে। আর এখন গরমের দিন অন্য কিছু আর খেতে ভালো লাগে না, ওই হালকা পাতলা কিছু শসার তরকারি এইসব ঠান্ডা জাতীয় জিনিস খেলেই মানে মনে হয় যেন পেটটা ভালো থাকে। তো এদিকে তো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে, তো তার জন্য ওইদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার অফিসের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি কি মানে সবটাই রেডি হয়ে গেছে, শুধু রুটিটা করা বাকি রয়েছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই রুটিটা করব। কারণ চুলা খালি রেখে তো লাভ নেই, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাঘর থেকে আমার মুক্তি হবে। তবে আজকে রান্নার পর কিন্তু কিছু ক্লিনিংয়ের কাজ আছে, মানে সপ্তাহে যেসব ক্লিনিং করে থাকি, তো এটাই আজকে করব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর রান্না শেষ হয়ে গেলে মনে হয় যেন একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, মানে নিশ্চিন্ত হওয়া যায়, যে হেডেক একটা থাকে না যে রান্নাটা রয়েছে আমাকে তো এটা করতে হবে, সেই রকম আর হেডেক থাকে না। মানে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর নিশ্চিন্ত মনে বাকি কাজগুলি করা যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন মিস্টার বণিকের জন্য লাঞ্চ বক্স প্যাক করে নিচ্ছি। তো একটা বাটিতে দই আর একটা বাটিতে ঢেঁড়স ভাজা দিয়েছি। আর সকালের ব্রেকফাস্টে দিয়েছি শুকনো রুটি, মানে তেল ছাড়া আর কি রুটি, আর ওই যে আলু শসার তরকারি ওইটা দিয়ে ব্রেকফাস্ট করেছে। আর দুপুরে পরোটা করে দিলাম একটু তেলে ভেজে। মিস্টার বণিক বলছে যে অনেক দিন ধরে খাই না, তো বলছে আজকে একটু পরোটা করে দাও, তো তার জন্য আজকে করে দিলাম পরোটা। তো চলো, লাঞ্চ বক্সও প্যাক করা হয়ে গেছে আমার, এবার মিস্টার বণিককে আগে দিয়ে আসি। ও চলে গেল অফিসে, এবার নিশ্চিন্ত মনে বাকি কাজগুলি করে নেব। আর কাজগুলি করার আগে শরীরে তো এনার্জি দিতে হবে। তো তার জন্য চা করে নিলাম, এখানে আমার আর মার জন্য চা করেছি। তো চার সাথে ব্রেকফাস্টও একবারেই করে নেব, চা আর ব্রেকফাস্ট করে তারপরেই কাজে লাগবো। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নিই, করে তারপর বাকি কাজে হাত দিই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করতে করতে কিচেনের হালত কিছুটা এইরকম হয়ে থাকে। আর এইরকম অবস্থা রান্নার পর সবার কিচেনই হয়ে থাকে, তাই না? কারুর কম কারুর বেশি। আর রুটি করলে তো কিচেনের অবস্থা আরও খারাপ হয়ে থাকে, মানে চারিদিকে আটার গুঁড়া পড়ে ভীষণ খারাপ অবস্থা হয়ে থাকে। তো ক্লিনিংয়ের শুরুটা আগে কিচেন থেকেই শুরু করছি। আর এইসব যে ক্লিনিং, মানে আটার গুঁড়ো পরিষ্কার করা বা কিচেনের এগুলি পরিষ্কার করা, কেবিনেটটা পরিষ্কার করা, এগুলো তো ডেলি ক্লিনিং করা হয়ে থাকে। তবে সপ্তাহে কিন্তু একটু অন্যভাবে ক্লিনিং করি। অন্যভাবে বলতে কিচেন ক্যাবিনেট তো ডেলি ভিজে কাপড় দিয়ে রান্নার পর পরিষ্কার করে থাকি। তবে সপ্তাহে একদিন কিন্তু ওই সার্ফগুলা জল বা লাইজল জলে মিশিয়ে সেই জল দিয়ে কাপড় ভিজিয়ে ভিজিয়ে কিন্তু ক্যাবিনেটটা পরিষ্কার করে থাকি। তবে যেসব জায়গায় একটু বেশি নোংরা থাকে সেই সব জায়গায় একটু সার্ফ দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপরেই পরিষ্কার করি। আর গ্যাস স্টোভ তো স্ক্রচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করি। তবে যেদিন মাছ রান্না হয় সেদিন তো গ্যাসটা আরও বেশি নোংরা হয়, তেল তেলে চিটচিটে ভাব হয়ে যায়, সেদিনও কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি। তাহলে কি হয়, সবসময় পরিষ্কার থাকে আর তেল তেলে চিটচিটে ভাবটা জমে থাকে না। রান্নার সময় যতই এক্সস্ট ফ্যান বা কিচেন চিমনি ইউজ করা হোক না কেন, রান্না করার সময় যে তেল উড়ে সেটা কিন্তু রান্নাঘরের আশেপাশে কিন্তু তেল তেলে চিটচিটে ভাব হয়েই থাকে। সেটা যদি সপ্তাহে একবার আমরা এইভাবে ক্লিনিং করে থাকি তাহলে কিন্তু এই তেল তেলে ভাবটা জমে থাকে না, রান্নাঘর সবসময় ফ্রেশ থাকে এবং দুর্গন্ধ মুক্ত থাকে।
তো আমি এইভাবেই রান্নার পর রান্নার আশেপাশে যে টাইলস আছে, ওয়ালে যে টাইলস আছে ওগুলি, তাছাড়া কেবিনেট টপ, এগুলি সব কিছু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে থাকি। আর উইকলি একবার করে হলেও সার্ফগুলা জল বা লাইজল জল দিয়ে আশপাশটা মুছে নিই। তো ওভেনের চারিদিক ভালো করে মুছে বাসনও মাজা হয়ে গেছে। আর সপ্তাহে একদিন বাসন যে ধুয়ে রাখি, যেটার মধ্যে এটাও কিন্তু সপ্তাহে একদিন ভালো করে সাবান দিয়ে ধুয়ে, মানে মেজে ধুয়ে তারপরে আমি বাসন রাখি। এটা সপ্তাহে একদিন হলেও অন্তত করে থাকি। তবে মাঝে মধ্যে সপ্তাহে 2বারও ধোয়া হয়ে থাকে, কারণ এটার মধ্যে বাসন রাখতে রাখতে অনেক সময় কিন্তু শ্যাওলা ভাব হয়ে যায়। তার জন্য একবার করে হলেও যদি এটা মেজে ভালো করে ধুয়ে তারপর বাসন রাখি, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে। আর তোমরা তো জানোই মশলাপাতির কৌটাগুলি যখনই শেষ হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তো আজকে একটা শেষ হয়েছে, তো সেই জন্য কিন্তু ধুয়ে উপর করে রেখেছি, শুকিয়ে গেলে তারপরে আবার মশলাপাতি ঢুকিয়ে রাখবো। তো এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার হয়েছে বেসিনটা ধোয়ার পালা। আর বেসিনটা ডেলিই ধোয়া হয়ে থাকে, মানে সাবান দিয়ে ঘষে ডেলি এটা ধোয়া হয়ে থাকে। কেন কি, এটা তো ডেলি ইউজ হয়, তো এটা কিন্তু নোংরা ডেলি হয়। তার জন্য ডেলি যদি একটু ধুয়ে রাখি সাবান দিয়ে ঘষে, তাহলে কিন্তু বেসিনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে আর ইউজ করতে তো অবশ্যই ভালো লাগবে, তাই না? তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে এসেছে। এবার হয়েছে এই যে গ্রাইন্ডার মেশিনটা একটু পরিষ্কার করার পালা। যেহেতু এটা রান্নাঘরে রাখি আর এটা ওপেন রাখতাম এতদিন, আর আজকে থেকে ভাবছি এটা মানে পরিষ্কার করার পর ঢেকে রাখবো। ওপেন রাখলে কি হয়, মানে তেল চিটচিটে ভাব হয়ে যায়, রান্নার যে গ্যাসটা উড়ে, মানে তেল তেলে ভাবটা যে উড়ে, সেটার কারণে কিন্তু এটা তেল তেলে চিটচিটে ভাব হয়ে যায়। তো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সাদা জিনিস দেখবে নোংরা হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, ভালো করে পরিষ্কার করে একটা সাদা পলিথিন পরিয়ে রেখে দিয়েছি এখন। তাহলে কি হয়, বেশি একটা নোংরা হবে না। এবার ফ্রিজের বাইরের জায়গাটাও কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিতর জায়গা তো সবসময় পরিষ্কার থাকে, কেন কি যখনই নোংরা হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তো আজকের ক্লিনিংয়ের একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে, মানে কিচেন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগে, ঝকঝকে চকচকে লাগে। কিচেনের পর এবার চলে আসলাম ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমে যে সোফাগুলি আছে, সেই সোফার কাভারগুলি আজকে ক্লিন করতে হবে, মানে কি ওয়াশ করতে হবে। তো তার জন্য কাভারগুলি সবগুলি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপর মেশিনে দেব ধোয়ার জন্য। আর যেহেতু এখন গরমের দিন, আর গরমের দিন দেখবে জিনিসপত্র একটু নোংরা বেশিই হয়, কারণ গরমের দিন ঘাম যেহেতু বেশি হয়, তার জন্য কিন্তু আমরা যে জিনিসটা ইউজ করি সেটাই কিন্তু নোংরা হয়ে যায় ঘামের কারণে। আর সোফার মধ্যে যেহেতু সবসময় বসা হয়, ইউজ করা হয়, তার জন্য কিন্তু সোফার কাভারগুলি নোংরা হয়ে যায়। তো তার জন্য ধুতে হয় বেশি। আর মেশিনে দিয়ে সোফার গদিগুলিও উঠিয়ে নিয়েছি একটু রোদ্রে দেওয়ার জন্য, কারণ একটু রোদ্রে দিলে একটু ভালো হয় জিনিসটা। আর সবসময় তো আর রোদ্রে দেওয়া হয় না, ওই যখনই সোফার কাভারগুলি ধোয়া হয় তখনই একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে চলে আসলাম ছেলের টেবিলটা একটু পরিষ্কার করতে। আর দেখো পড়ার পর বইপত্র সব টেবিলের মধ্যে এইভাবেই থাকে। তো এগুলি এখন জায়গায় জায়গায় একটু গুছিয়ে রাখছি, গুছিয়ে তারপর টেবিলটা ভালো করে একটু ডাস্টিং করে নেব। আর ওকে বলি একটু সব সময় পড়ার পর একটু ডাস্টিং করে একটু গুছিয়ে রাখতে নিজের টেবিলটা। তো সেটা আর করে না, একদিন করলে আরেকদিন করবে না, এইরকম আর কি। তো যাই হোক, এখন চলে আসলাম বেডটা একটু ভালো করে পরিষ্কার করতে। আর এই বেডের এই কাজগুলি যে আছে, এগুলি তো আর ডেলি ভালো করে পরিষ্কার করা হয় না, তো তার জন্য সপ্তাহে একদিন একটু ভালো করে সময় নিয়ে পরিষ্কার করি। তো সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আর এখন হয়েছে একটু ঘরটা ঝাড়ু দেওয়ার পালা, কারণ ডাস্টিং করার পর ঘরটা নোংরা হয়, তার জন্য একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কোনা কানা ধরে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছেও নেব। আর এখন এত হাওয়া দিচ্ছে, দেখো একদিকে ঝাড়ু দিচ্ছি আর একদিকে ধুলাগুড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর অনেক সময় এত হাওয়া দেয়, হাওয়ার জন্য ভালো করে ঝাড়ুও দেওয়া যায় না। তো তখন কি করতে হয়, ওই দরজাটা ভালো করে লাগিয়ে তারপরই ঝাড়ু দিতে হয়। তো ঝাড়ু দিয়ে যখন বাইরে নিয়ে যাই, বেলকনিতে নিয়ে যাই, তখন তো আর দরজা লাগানোর কোনো ইয়ে থাকে না। তখন তো ওই হাওয়াতে একবার এদিকে ঝাড়ু দিই আর একবার ওইদিকে চলে যায়, এরকমই করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলে এসেছি বেলকনিটাতে। আর ভাবলাম যে আজকে একটু বেলকনিটা ভালো করে পরিষ্কার করে নিই।
কারণ বেলকনিটা তো আর সবসময় পরিষ্কার করা হয় না, ওই সপ্তাহে একদিন একটু ভালো করে একটু পরিষ্কার করি। কারণ এই গাছে যে জল দেওয়া হয়, তাছাড়া হাওয়াতেও অনেক সময় কিন্তু ধুলাবালি উড়ে এই কোনায় কোনায় কিন্তু অনেক কিছু জমিয়ে রাখে। আর এই দেখো ঝাড়ু দিয়ে অনেকগুলি কিন্তু ধুলা কোনা থেকে বার করে নিয়েছি। তো ঝাড়ু দেওয়ার পর যে বালিগুলি বেরিয়েছে সেই বালিগুলি কিন্তু আবার এই ফুলের গামলাতেই ঢেলে দিয়েছি, কারণ এখান থেকেই ধুলোগুলি উড়ে উড়ে নিচে পড়েছে। তাছাড়া হাওয়া ছাড়াও এই অনেক কবুতর আসে, তো এই কবুতরে কিন্তু অনেক ধুলোবালি বা এইসব দিকে নোংরা করে। তো ওইদিকে প্রথমে গামলাগুলি সরিয়ে সরিয়ে ধুলোগুলি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার জল ঢেলে ঢেলে শলার ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কোনায় কোনায় অনেক কবুতরের পটিও জমে রয়েছে। তো তার জন্য ভালো করে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে। আর কিছু খালি গামলা আছে, এগুলিতে তুলসীর চারা লাগাবো। আর এখন জানি না টিকবে কিনা, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপে তুলসী গাছ টিকবে কিনা জানি না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো।